সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 11 এর সেমিস্টার 2 নিয়ে। আজকে কিন্তু আর আমরা করব সেমিস্টার 2 এর সব থেকে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যার নাম হলো কিন্তু ফাইনাল অ্যাকাউন্ট অফ সোল প্রপাইটার। শর্টে আমরা যদি বলি চ্যাপ্টারের নাম হলো কিন্তু ফাইনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, ক্লাস 11 এর সেমিস্টার 2 এর সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করো। সেখানে কিন্তু আমি পুরো সমস্ত চ্যাপ্টার কিন্তু একদম সব অঙ্ক একদম পুরো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমি দিয়ে রেখেছি। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আমরা তো প্রথমে অঙ্ক করব, কিন্তু অঙ্ক করবার আগে আমরা যেটা করব সেটা হলো পুরো কনসেপ্ট ক্লিয়ার করব। পুরো কনসেপ্ট, পুরো ব্যাপারটা কি সেগুলো বোঝাবো, তারপরে কিন্তু আমরা অঙ্কতে যাব। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব ফাইনাল অ্যাকাউন্টের কনসেপ্টে। দেখো ফাইনাল অ্যাকাউন্ট ব্যাপারটা কি আগে আমরা একটু বুঝে নিই। তার আগে আমি তোমাদেরকে একটু ব্যাপারটাকে গল্পের মাধ্যমে বোঝাই, তাহলে দেখবে তোমাদের বুঝতেও সুবিধে হবে। দেখবে স্টুডেন্ট থাকাকালীন আমরা যখন স্কুলে বা কলেজে পড়াশোনা করি, তখন দেখবে আমাদের স্কুলে প্রত্যেক ক্লাসেই দেখবে কি হয়, কিছু ইউনিট টেস্ট হয়। তোমরা জানো ইউনিট টেস্ট হয়, এবং বছরের শেষে গিয়ে একটা লাস্ট পরীক্ষা, যেটাকে আমরা অ্যানুয়াল পরীক্ষা বলে থাকি, সেরকম একটা এক্সাম হয়। এবং তারপর আমাদেরকে একটা মার্কশিট দেওয়া হয়, তাই কি না, দেওয়া হয় তো। সেই মার্কশিটে কি থাকে, সারা বছর ধরে, এক বছরে আমাদের পারফরমেন্স, প্রত্যেক স্টুডেন্টের পারফরমেন্স দেওয়া থাকে, এবং সমস্ত ইউনিট টেস্টের নাম্বারগুলো পরপর দিয়ে যোগ করে কিন্তু বসানো থাকে, এবং বলে দেওয়া থাকে যে সে মোটের উপর কি এ পেয়েছে না বি পেয়েছে না এ প্লাস পেয়েছে না সি পেয়েছে না ডি পেয়েছে। এগুলো কিন্তু দেখবে দেওয়া থাকে প্রত্যেকটা, দেখবে সাবজেক্টের। ভাবো একটা সাবজেক্টে, ভাবো ইংলিশে কেউ পেয়েছে 50, তারপরের পরীক্ষায় পেয়েছে 20, তারপরের পরীক্ষায় পেয়েছে 40 করে একটা টোটাল করে দেওয়া থাকে। এবং ওইটা দেখে আমরা বুঝতে পারি যে সারা বছরে একটা বাচ্চার বা একটা স্টুডেন্ট কিরকম পারফরমেন্স করেছে, কিরকম বাড়িতে পড়াশোনা করেছে, সেটা কিন্তু সেই মার্কশিট দেখলেই আমরা বুঝতে পারি। ঠিক আছে, কেবলমাত্র একটা ইউনিট টেস্টের নাম্বার দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে স্টুডেন্টটা এক বছর ধরে কতটা পড়াশোনা করেছে, ভালো পড়াশোনা করেছে না ভালো করেনি। সেটা কিন্তু আমরা একটা ইউনিট টেস্টের নাম্বার দেখে কিন্তু বুঝতে পারি না। যতগুলো ইউনিট টেস্ট এক বছরে হয়, প্রত্যেকটা ইউনিট টেস্টের নাম্বারকে যদি পরপর দেওয়া থাকে, দিয়ে যদি একটা গ্রেড করা থাকে, তাহলে আমরা ব্যাপারটা পুরো বুঝতে পারি। ফাইনাল অ্যাকাউন্টও কিন্তু সেরকমই। ব্যাপারটা দেখো, এক বছর ধরে অনেক বিক্রি থাকবে। কেউ যদি ব্যবসা করে, ভাবো আমি যে একজন ব্যবসায়ী, আমার একটা কারখানা আছে, সেই কারখানায় আমি কোনো প্রোডাক্ট ভাবো তৈরি করি। ভাবো আমার একটা কাপড় তৈরির কারখানা আছে, কাপড় প্যান্ট এসবের কারখানা, জামা প্যান্ট কাপড় এইসবের একটা কারখানা রয়েছে। তো সেই কারখানায় আমি কি করি, বিভিন্ন পোশাক তৈরি করি, করে আমি বাজারে বিক্রি করি। কোনো সময় হয় লাভ, কোনো সময় হয় ক্ষতি। তো মোটের ওপর এক বছরে, যে বছরে একটা বছরে আমি কি মোটের ওপর লাভে আছি নাকি ক্ষতিতে আছি, মানে এক বছরে লাভ ক্ষতি মিলিয়ে শেষ পর্যন্ত আমার কি হলো, এটা যদি 2025 হয়, 2025-এর 1 জানুয়ারি থেকে শুরু করে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত অনেক লাভ ক্ষতির আমার সম্মুখীন হতে হবে। তো আমি একদম বছরের শেষে গিয়ে দেখবো টোটালি আমি কি লাভ করলাম না ক্ষতি করলাম, সেইটা নিয়েই কিন্তু ফাইনাল অ্যাকাউন্ট। তো যেহেতু এটা বছরের শেষে করা হয়, যে সারা বছর ধরে কি হলো না হলো দেখে তার উপর ভিত্তি করে একটা আমাদের লাভ ক্ষতির একটা হিসাব করতে হয়। তাই জন্য যেহেতু এটা ফাইনালি করা হয়, বছরের শেষে করা হয়, এবং টোটালের উপর আমি লাভে আছি না ক্ষতিতে আছি দেখা হয়, তাই জন্য এই অ্যাকাউন্টের নাম কিন্তু হলো ফাইনাল অ্যাকাউন্ট, কারণ এটা ফাইনালি করা হচ্ছে, বছরের শেষে গিয়ে করা হচ্ছে। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে কথা হলো, বছরের শেষে বা এক বছরে আমি লাভে আছি না ক্ষতিতে আছি বোঝবার জন্য আমাকে তো ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো লাভ হোক আর ক্ষতি হোক, সেটা বের করবার প্রসেস কি? খুবই সাধারণ ব্যাপার, তোমরা তো সবাই জানোই। দেখো, আমি যদি সাধারণভাবে বলি যে আমি কত টাকা ইনকাম করি, সেটা কি বের করব কি করে? আমার ইনকাম কি, সোর্স অফ ইনকাম কি? আমি পড়িয়ে ভাবো কিছু টাকা ইনকাম করি, ভাবো পড়িয়ে আমি 2000 টাকা ইনকাম করলাম এক বছরে। তো এটা আমি ছোট, ছোট অ্যামাউন্ট ধরছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো ভাবো আমার আমি বাড়ি ভাড়া দিয়েছি। আমি যে বাড়িটাতে থাকি নিচের,
ফ্লোরটা আমি ভাড়া দিয়েছি, সেটা আমার একটা ইনকাম। আমার ব্যাংকে কিছু ফিক্সড ডিপোজিট আছে, সেটা আমার ইনকাম। এই হলো আমার ভাবো সারা বছরের ইনকাম, ঠিক আছে? এবারে খরচাও তো আছে সারা বছরে, সংসার চালানো, বিভিন্ন আরো খরচা। সেই খরচাগুলো ভাবো আমি ধরলাম এখানে ৩,০০০ টাকা এরকম। এইদিকে আমি লিখছি খরচগুলো, আর এইদিকে আমি লিখছি আয়গুলো, ঠিক আছে? তাহলে আমার টোটাল খরচা কত? টোটাল খরচা হলো ৩,০০০, আর আমার ইনকাম কত? ৪,০০০। তাহলে আমি এই ৪,০০০ থেকে ৩,০০০কে বিয়োগ করলে কি পেয়ে যাব? ১,০০০, যেটা হলো আমার কি প্রফিট। বোঝা গেল? তাহলে প্রফিট বের করবার নিয়ম হলো খুবই সোজা, একটা সাধারণ ব্যাপার। ইনকামগুলোকে লেখো এবং টোটাল করো। সেই টোটাল ইনকাম থেকে আমি যদি খরচাগুলোকে বাদ দিই, তাহলেই কি পেয়ে যাব? আমি প্রফিট পেয়ে যাব। তাহলে প্রফিট বের করবার নিয়ম একদম সাধারণ একটা ব্যাপার। এইবারে আমাদেরকেও কিন্তু ঠিক সেই সাধারণভাবেই কি করতে হবে? প্রফিট বের করতে হবে। কিভাবে করব আমরা প্রফিট বের? তো দেখো, প্রফিট বের করবার জন্য আমাদেরকে একটা ছক বানাতে হবে। কি রকম সেই ছকটা? দেখো, ছকটা হলো কিছুটা এরকম, খুব সোজা ধরনের একটা ছক। ভাবো আমি এই রকম ভাবে লিখছি, ছকটাকে এরকম ভাবে বানাচ্ছি, হ্যাঁ? তো দেখো আমি এরকম একটা ছককে বানালাম, ঠিক আছে? এইদিকে আমি নাম দিচ্ছি ডেবিট বলে, আর এইদিকে আমি নাম দিচ্ছি ক্রেডিট বলে, ঠিক আছে? এখানে আমরা কি লিখবো? পার্টিকুলার্স লিখবো। পার্টিকুলার্স, ঠিক আছে? পার্টিকুলার্স। এখানে তোমরা জানো কি হয়? অ্যামাউন্ট। আমি অ্যামাউন্টকে শর্টে এরকম টাকার চিহ্ন দিচ্ছি, ঠিক আছে? এবারে আমাদেরকে কি করতে হবে? আচ্ছা, আমি আগে পার্টিকুলার্সটাকে লিখে নিই, হ্যাঁ? এবার আমাদেরকে কি করতে হবে? কি করে আমরা বুঝবো যে সারা বছরে আমার কি লাভ হলো না ক্ষতি হলো? এটা বোঝবার মানে অতি সাধারণ একটা নিয়ম। সেটা হলো, আমার সারা বছরে যে ইনকামগুলো হয়েছে, সেইগুলোকে আমি একটা সাইডে লিখবো, ক্রেডিট সাইডে লিখবো। কেন লিখবো ক্রেডিট সাইডে? কারণ তোমরা সবাই জানো যে সমস্ত ইনকাম বা প্রফিট সেগুলো কিসে বসে? ক্রেডিটে বসে। আর সমস্ত খরচা বা ক্ষতি ডেবিটে বসে। তো সেইভাবে আমার যা যা সারা বছরে ইনকাম হয়েছে আমি ক্রেডিটে লিখবো, আর যা যা ক্ষতি হয়েছে বা খরচা হয়েছে আমি কোন দিকে লিখবো? ডেবিটে লিখবো। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। এবারে দেখবো সারা বছরে আমার কি কি ক্ষতি হচ্ছে বা খরচা হচ্ছে। এবারে দেখো, খরচা বা আয় যাই হোক না কেন, এই খরচা বা আয়কে না দুটো ভাগে ভাগ করা হয়, দুটো ভাগে। একটা ভাগ হলো কারখানার সঙ্গে বা ফ্যাক্টরির সঙ্গে রিলেটেড খরচা। ঠিক আছে? কি বললাম? একটা খরচা হলো কারখানার সঙ্গে রিলেটেড খরচা। প্রথমেই ভাবো, আমি তোমাদেরকে বললাম যে ভাবো আমার একটা কাপড় জামা তৈরি করবার একটা কারখানা আছে। তো আমার কাজ কি? কারখানায় কাপড় জামা তৈরি করা, এবং তৈরি করবার পর সেটা মার্কেটে গিয়ে বিক্রি করা। এই হলো আমার কাজ, মার্কেটে গিয়ে বিক্রি করা। এই হলো আমার কাজ। তাহলে এই কাজটুকুনি করতে আমার প্রচুর টাকা খরচা হয়। কি কি টাকা খরচা? প্রথম খরচা আমার কি হবে? প্রথমে জামা কাপড় কেনবার জন্য আমাকে কি করতে হবে? কাপড়, লুজ কাপড় কিনে আনতে হবে, তাই না? লুজ কাপড় কিনে আনতে হবে। তারপর আমায় কি করতে হবে? কারখানায় যারা শ্রমিক কাজ করছে, যারা লেবার রয়েছে, তাদেরকে আমায় মজুরি দিতে হবে, ওয়েজেস দিতে হবে। তাছাড়া ওই যে জিনিসগুলো কিনে আনতে, মানে তোমার গার্মেন্টসের যে জিনিসগুলো হয়, যে কাপড়, লুজ কাপড় তো আমায় কিনে আনতে হবে, তারপর তো সেটা দিয়ে আমায় প্যান্ট আর জামা বানাতে হবে। তো ওই কাপড়টা কিনে আনবার জন্য যে গাড়ি ভাড়া, সেগুলো। তার মানে কি? উৎপাদনের সঙ্গে বা প্রোডাকশনের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত ইনকাম আর এক্সপেন্সেসকে আমরা একটা জায়গাতে লিখবো। ঠিক আছে? একটা জায়গাতে আমরা লিখবো। বোঝা গেল আমি তোমাদেরকে কি বললাম? ঠিক আছে? তাহলে আমি প্রথমে এইখান থেকে এই এতটা পর্যন্ত জায়গা জুড়ে কি লিখবো? উৎপাদনের সঙ্গে জড়িত, যুক্ত রয়েছে এরকম ইনকাম আর এক্সপেন্সেস গুলো। ঠিক আছে? তারপরে আমি তার নিচ থেকে লিখবো উৎপাদনের সঙ্গে যুক্ত নয় এই রকম এক্সপেন্সেস। উৎপাদনের সঙ্গে যুক্ত নয়, যেগুলো যে এক্সপেন্সেস গুলো সরাসরি উৎপাদনের সঙ্গে যুক্ত নয়। ঠিক আছে? তো এই যে আমি দুটো ভাগ করে নিলাম, এই দুটো ভাগের কিন্তু নাম আছে। যেটা উৎপাদনের সঙ্গে যুক্ত, ঠিক আছে, সেই সমস্ত খরচাগুলোকে বলা হয় কিন্তু, যে পার্টে আমরা লিখবো সেটাকে বলা হয় ট্রেডিং। মানে যে খরচাগুলো না করলে কাপড় জামাটা তৈরি করাই সম্ভব নয়, সেই ধরনের খরচাগুলোকে আমি এইখানে লিখবো, যার নাম হলো কিন্তু ট্রেডিং। ঠিক আছে? যার নাম হলো কিন্তু ট্রেডিং।
কি বললাম, যার নাম হলো ট্রেডিং। ট্রেডিং। তাহলে ট্রেডিং অ্যাকাউন্টে আমরা কি লিখবো? ট্রেডিং অ্যাকাউন্টে আমরা সেই সমস্ত ইনকাম আর এক্সপেন্সেস গুলোই লিখবো, যে ইনকাম আর এক্সপেন্সেস গুলো না করলে, যে এক্সপেন্সেস গুলো না করলে আমার মানে কি বলবো, ওই জামা প্যান্ট তৈরি করাই সম্ভব নয়। ঠিক আছে, সেখানে আমরা এইগুলো, সেই অ্যাকাউন্টে আমরা ওই এক্সপেন্সেস আর ইনকামগুলোকে লিখবো। আর তারপরের অ্যাকাউন্টে আমরা কি লিখবো? যেগুলো, যে খরচাগুলো না করলেও জিনিসটা কিন্তু উৎপাদন হয়ে যাবে। ঠিক আছে, যেগুলো উৎপাদনের সঙ্গে সরাসরি যুক্ত নয়, সেইটাকে আমরা কি বলবো? সেইটাকে কিন্তু আমরা বলবো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। সেখানে আমরা কি কি লিখবো দেখি। তাহলে এই হলো আমাদের হেডিং। বোঝা গেল? তাহলে চলো, আমার একটা কি বললাম, জামা কাপড় তৈরির কারখানা আছে। আচ্ছা, তাহলে প্রথম জামা কাপড় তৈরি করতে গেলে প্রথমেই আমাকে কি করতে হবে? মেটেরিয়াল কিনতে হবে, কিছু লুজ কাপড় কিনতে হবে। সেটা আমাকে সেটা দিয়ে আমার জামা কাপড় বানাতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? কিছু লুজ জামা কাপড় কিনতে হবে। কিন্তু লুজ জামা কাপড় কেনবার আগে আমি দেখি আগের বছরে আমি যে জামা কাপড়গুলো বানিয়েছিলাম সেখান থেকে কি কিছু কাপড়, লুজ জামা কাপড় বেঁচে গেছে। কি বললাম আমি? প্রথমেই আমি কিন্তু লুজ কাপড় কিনবো না। আগের বছরে আমি যখন জামা প্যান্ট বানিয়েছিলাম, সেই জামা প্যান্ট বানানোর সময় কিছু কি লুজ কাপড় বেঁচে গেছে? যদি বেঁচে গিয়ে থাকে, ওই লুজ কাপড়টাকে কি আমি ফেলে দেবো নাকি? ওই লুজ কাপড়টাকে আমি এই বছরে কাজে লাগাবো, তাই না? তাহলে আগের বছরের বেঁচে যাওয়া জিনিসটা আমি এবছরে খরচা করব। তাহলে সেইটাকে বলা হয়, আগের বছরের বেঁচে যাওয়া জিনিসটাকে আমরা কি বলবো? বলবো কিন্তু ওপেনিং স্টক। কি বলবো? ওপেনিং স্টক। যেটা আগের বছর বেঁচে গেছে সেটাকে আমি বলবো ওপেনিং স্টক। ভাবো, আগের বছর আমি ধরে নিলাম, আন্দাজে আমি অ্যামাউন্ট গুলো খুব ছোট ছোট লিখছি যাতে আমার যোগ বিয়োগ করতে সুবিধে হয়। আমি ধরে নিলাম 20 টাকার, 20 টাকার কাপড়, লুজ কাপড় আমার আগের বছরে বেঁচে গিয়েছিল, আমি সেটাকে এবছরের খরচা করব। তাহলে খরচা করব বলে আমি ডেবিট দিকে লিখে দিলাম। বোঝা গেল? কিন্তু শুধু এই 20 টাকার কাপড় দিয়ে তো আর আমার জামা কাপড় তৈরি হবে না, আমাকে আরো কিছু লুজ কাপড় কিনতে হবে। তাহলে আবার আমি লুজ কাপড় কিনবো, তাহলে আমি এখানে লিখছি কি? পারচেস। আমাকে আরো লুজ কাপড় কিনতে হবে। ভাবো, 30 টাকার লুজ কাপড় আমাকে কিনতে হলো। তো 30 টাকার লুজ কাপড় কেনবার পর আমি দেখলাম এই 30 টাকার মধ্যে আমার, আমি যে 30 টাকার লুজ কাপড় কিনলাম এর মধ্যে আমার 30 টাকার লুজ কাপড় পছন্দ হয়নি, 20 টাকার লুজ কাপড় পছন্দ হয়েছে। আর 10 টাকার মতো কাপড় আমার ভালো লাগেনি, ছেঁড়া ফাটা আছে। তো ওটাকে আমি না ফিরিয়ে দেবো, যার থেকে কিনেছি তাকে ফিরিয়ে দেবো। তাহলে ফিরিয়ে দিলে আমরা কি লিখবো? তাকে লিখবো কিন্তু রিটার্ন। কি লিখবো তাকে? আমি রিটার্ন। তাকে আমি কি লিখবো? রিটার্ন আউটওয়ার্ড। কি বলে লিখবো? রিটার্ন আউটওয়ার্ড। আউটওয়ার্ড কেন? কারণ আমি যে কাপড়টা কিনে এনেছিলাম সেটাকে আউট করে দিলাম, পছন্দ হয়নি, আউট। তাহলে আমার 10 টাকার মতো কাপড় পছন্দ হয়নি। তাহলে আমি 30 টাকার মতো কাপড় কিনেছিলাম, 10 টাকার মতো কাপড় ফিরিয়ে দিলাম, তার মানে আমি অ্যাকচুয়াল কিনলাম কত? 20 টাকার মতো কাপড়। বোঝা গেল? এই হলো আমার একটা খরচা। আচ্ছা, এবারে কারখানায় বিভিন্ন শ্রমিক রয়েছে, তাদেরকে তো মাইনে দিতে হবে, তাই না? তাদেরকে তো মজুরি দিতে হবে। তাদেরকে মজুরি দিতে হবে, তার জন্য আমাকে কি করতে হবে? ওয়েজেস। এটা আমার একটা খরচা। এই খরচাগুলো না করলে আমি কাপড় তৈরি করতেই পারবো না। যে খরচাগুলো না করলে কাপড় তৈরি করা ইম্পসিবল, সেই খরচাগুলোকে আমরা কিন্তু ট্রেডিং এর মধ্যে আনি। আর যে সমস্ত খরচা না করলেও কাপড়টা তৈরি করা যাবে, সেইগুলোকে আমরা প্রফিট অ্যান্ড লসে আনবো। ঠিক আছে? তাহলে ওয়েজেস ভাবো আরো 10 টাকা আমি লিখলাম এরকম ভাবে। আচ্ছা, এই কাপড়গুলো বয়ে আনবার জন্য একটা গাড়ির দরকার, সেই গাড়িওয়ালাকে গাড়ি ভাড়া দিতে হবে। সেটাকে আমরা কি বলবো? ক্যারিয়েজ। কি বলবো? ক্যারিয়েজ। ক্যারিয়েজ কি বলবো? ইনওয়ার্ড। কারণ ইনওয়ার্ড মানে ওই মালপত্রগুলো কারখানায় হলো। ঠিক আছে? যে টাকাটা খরচা করবার ফলে কারখানায় কি হলো, আমার যে কারখানায়, সেখানে মালপত্রগুলো হলো, মানে ঢুকলো। ঢুকে যাওয়া মানে কি? হওয়া। তো সেটাকেই আমরা বলবো ক্যারিয়েজ ইনওয়ার্ড। তো ভাবো আরো আমায় 10 টাকা ভাবো গাড়ি ভাড়া দিতে হয়েছে। তো এই রকম ভাবো রয়েছে। আর কি এরকম খরচা হতে পারে? পাওয়ার, ফুয়েল। পাওয়ার
মানে কি, তোমার বিদ্যুৎ দরকার, তাই না? বিদ্যুৎ যদি না হয় তাহলে আমার কারখানায় চলবে কি করে? কারখানায় আলো না জ্বললে মেশিন পত্র চলবে কি করে, তাই না? তাহলে পাওয়ার এইসবের দরকার। আরো 10 টাকার, বোঝা গেল? এই সমস্ত খরচাগুলো না হলে কিন্তু আমার, এই খরচাগুলো না করলে কিন্তু আমার উৎপাদন সম্ভব নয়। তাহলে বোঝা গেল এই সমস্ত খরচাগুলো মাস্ট উৎপাদনের সঙ্গে যুক্ত। তাহলে এইগুলোকে আমি কি বলবো? এইগুলোকে আমি ট্রেডিং এর মধ্যে কিন্তু আনবো। ঠিক আছে? তাছাড়া যদি কোনো ডাইরেক্ট এক্সপেন্সেস থাকে, আচ্ছা ডাইরেক্ট এক্সপেন্সেস মানে কি? ডাইরেক্ট, আমি এখানে লিখছি ডাইরেক্ট এক্সপেন্সেসকে আমি শর্টে ইএক্সপি বলে লিখছি। ডাইরেক্ট এক্সপেন্সেস মানে হলো, ডাইরেক্ট এক্সপেন্সেস মানে হলো সেই সমস্ত এক্সপেন্সেস যেগুলো না করলে কিন্তু পণ্য উৎপাদন সম্ভব নয়, সেই সমস্ত এক্সপেন্সেসকে আমি কি বলবো? ডাইরেক্ট এক্সপেন্সেস। আশা করি বুঝতে পারলে। চলো, তাহলে এইগুলো হলো আমার ডাইরেক্ট এক্সপেন্সেস। এবার ডাইরেক্ট ইনকাম গুলো দেখি কি কি হতে পারে। দেখো, প্রথমতই আমি কাপড় তৈরি করব, করে কি বিক্রি করব। তাহলে বিক্রি, তাহলে বিক্রি করা হলো, উম, আমি এখানে লিখছি, ভাবো বিক্রি করলাম, এটা হলো আমার একটা কি, এইটা হলো আমার কিন্তু একটা ইনকাম। সেটাকে আমি দেখো লিখলাম ক্রেডিট দিকে। তো ভাবো আমি না এখানে 80 টাকার মতো জিনিস বিক্রি করলাম, 80 টাকার মতো জিনিস বিক্রি করলাম। তো যাকে বিক্রি করলাম তার হয়তো 10 টাকার মতো জিনিস পছন্দ হয়নি, সে আমাকে আবার ফেরত করে দিয়ে গেল। তার মানে আমাকে কি করলো? ফেরত করে দিয়ে গেল, রিটার্ন করলো। তাহলে আমি সেটাকে কি লিখবো? রিটার্ন। রিটার্ন কি বলে লিখবো? ইনওয়ার্ড। ইনওয়ার্ড মানে কি? আমাকে ফেরত করবার ফলে কি হলো? 10 টাকার মতো জিনিস আমাকে ফেরত করলো, তাহলে এই 10 টাকার জিনিসটা কি আমার কারখানায় আবার ইন হয়ে গেল, ঢুকে পড়লো। তাহলে আমি অ্যাকচুয়াল বিক্রি করলাম 70 টাকার মতো জিনিস, বোঝা গেল? আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। এটা হলো একটা ইনকাম। তাছাড়া আরেকটা ইনকাম হলো, দেখো কারখানাতে আমি প্রথমেই কিন্তু লুজ কাপড় কিনিনি কিন্তু। আমার আগের বছরের 20 টাকার মতো লুজ কাপড় ছিল। তারপরে আমি 30 টাকার লুজ কাপড় কিনেছিলাম, পরে যদিও 10 টাকার লুজ কাপড় রিটার্ন করে দিয়েছি, মানে 20 টাকার লুজ কাপড় কিনেছিলাম। এইবারে তার মানে আমার কারখানাতে ছিল 20 টাকার লুজ কাপড়, আমি কিনলাম আরো 20 টাকার লুজ কাপড়। তো হলো টোটাল 40 টাকার লুজ কাপড়। 40 টাকার লুজ কাপড় দিয়ে আমি জামা কাপড় তৈরি করে সেই জামা কাপড়গুলোকে কি করলাম? 80 টাকায় বিক্রি করে দিলাম, ঠিক আছে? 80 টাকায় লাভ করে বিক্রি করে দিলাম। তো আবার 10 টাকার লুজ কাপড়, যদি আবার 10 টাকার কাপড় জামা হয়তো ফেরতও চলে এলো, মানে 70 টাকার জিনিস আমি বিক্রি করে দিলাম। এইবারে দেখো, এমনও তো কিছু লুজ কাপড় আছে, যেমন এই লুজ কাপড়টা আগের বছর বেঁচে গিয়েছিল, সেটাকে আমি এবছর কাজে লাগিয়ে দিয়েছি। তাহলে এবছরেও তো এরকম হতে পারে যে কিছু লুজ কাপড় কাজে লাগলো না, কিছু লুজ কাপড় এবছরেও, এবছর কাজে লাগলো না, হতেই পারে। সেই লুজ কাপড়টা আমি কি করব? হতে পারে সেই লুজ কাপড়টা আমি বিক্রি করে দেব। আবার এটাও হতে পারে সেই লুজ কাপড়টা আমি তার পরের বছর কাজে লাগাবো। মোট কথা নষ্ট আমি তো করবোই না। আমার লুজ কাপড় আগের বছর বেঁচে গিয়েছিল 20 টাকার, আমি সেটাকে এবছর কাজে লাগিয়ে দিলাম। আবার আমি আরো 20 টাকার লুজ কাপড় কিনলাম, সেই লুজ কাপড় দিয়ে আমি জামা প্যান্ট মোজা গ্লাভস তৈরি করে বিক্রি করলাম, ঠিক আছে? তো 40 টাকার মতো লুজ কাপড়, সেটা দিয়ে আমি অনেক জামা কাপড় তৈরি করলাম, করে সেটাকে একটু বেশি দামে 70 টাকায় বেচে দিলাম। কিন্তু কিছু লুজ কাপড় হয়তো বেঁচেও গেছে। সেই লুজ কাপড়গুলো আমার কিন্তু আয়, একটা ইনকাম। কেন ইনকাম? তার কারণ সেই লুজ কাপড়টাকে আমি বিক্রি করেও টাকা ইনকাম করতে পারি, আবার সেই লুজ কাপড়টাকে আমি পরের বছরেও কাজে লাগিয়ে টাকা ইনকাম করতে পারি, তাই না? তাহলে যতটুকুনি জিনিস বেঁচে যাচ্ছে সেটা কিন্তু আমাদের ইনকাম। তাহলে যে জিনিসটা বেঁচে যাচ্ছে সেটাকে আমরা বলবো কিন্তু ক্লোজিং স্টক। কি বলবো? ক্লোজিং স্টক। এই স্টকটা কিন্তু আমি ধরে নিলাম এই স্টকটা, ভাবো 10 টাকা, 10 টাকার মতো কাপড় আমার বেঁচে গেছে, বোঝা গেল? তার মানে আমি 20 টাকার ছিল, 20 টাকার কি করলাম আমি? কিনেছিলাম, মানে 40 টাকার ছিল আর কি। 40 টাকার লুজ কাপড় ছিল, সেই 40 টাকার লুজ কাপড় থেকে 10 টাকার মতো লুজ কাপড় কিন্তু বেঁচে গেছে। তার মানে 30 টাকার লুজ কাপড় দিয়ে, 30 টাকার লুজ কাপড় দিয়ে আমি জামা প্যান্ট মোজা এইসব বানিয়েছি। সেই 30 টাকার লুজ কাপড় দিয়ে যে জামা মোজা গ্লাভস এইসব বানিয়েছি, সেইগুলোকে আমি কি করেছি? 70 টাকায় বিক্রি করে দিয়েছি, বোঝা গেল?
কি করলাম আমি 30 টাকার লুজ কাপড় দিয়ে আমি জামা জুতো এই জামা প্যান্ট বানিয়ে আমি কি করলাম 70 টাকায় সেগুলো বিক্রি করলাম। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। এইবারে আমাকে দেখতে হবে তাহলে এই সব কিছু করবার পরে আমার কি অ্যাকচুয়াল লাভ হলো না ক্ষতি হলো দেখি তো। দেখি আমার লাভ হলো না ক্ষতি হলো। তোমরা হয়তো ভাববে যে লাভই হলো, তার কারণ 30 টাকার লুজ কাপড় দিয়ে জামা জুতো তৈরি করে আমি তো 70 টাকায় বেচে দিচ্ছি, তো ভালোই লাভ হচ্ছে। কিন্তু ব্যাপারটা সেরকম নয়, কারণ এখানে আরো অনেক খরচা কিন্তু করতে হয়েছে আমাকে, তাই না? আচ্ছা দেখি না লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। দেখি, এখানে দেখো 10 টাকা আর এখানে 70 টাকা, মানে 80 টাকা লাভের দিকে রয়েছে, 80 টাকা। এবারে লাভ থেকে আমি কি করব, এই খরচাগুলোকে বিয়োগ করব। 20 আর 20 কত হলো? তাহলে 80 থেকে 20 আর 20 বিয়োগ করলাম মানে 40। 40 থেকে আরো 10 যদি আমি বিয়োগ করি, 40 থেকে আমি যদি আরো 10 বিয়োগ করি, 30। 30 থেকে আরো 10 বিয়োগ করলে কত হবে? 20। 20 থেকে আরো 10 বিয়োগ করলে হবে 10। মানে আমার লাভ হয়েছে কত টাকা বলো তো? আমার লাভ হয়েছে কিন্তু 10 টাকা, যেটাকে আমি লিখবো কি টু গ্রস প্রফিট বলে। ঠিক আছে, গ্রস প্রফিট। বোঝা গেল? তাহলে আমার অ্যাকচুয়াল লাভ হয়েছে কত? 10 টাকা। ঠিক আছে, তাহলে আশা করি তো তোমরা বুঝতে পারলে ব্যাপারটা, যে এই যে ট্রেডিং অ্যাকাউন্টে কি কি জিনিস আসে, তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে আমার লাভ হয়েছে কত টাকা? 10 টাকা। তাহলে এইখানে আমি এমন এমন এক্সপেন্সেস আর ইনকাম গুলো এনেছি যেগুলো না আনলে এইটা করাই সম্ভব নয়, পণ্য উৎপাদন করাই সম্ভব নয়। দেখো আমি এই যে 30 টাকার মাল থেকে, লুজ কাপড় থেকে এই যে 70 টাকার জামা কাপড় তৈরি করেছি, তার জন্য আমাকে যে খরচাগুলো করতে হয়েছে, এই খরচাগুলো যদি আমি না করতাম তাহলে কিন্তু কাপড় তৈরি করা সম্ভব নয়, জামা কাপড় তৈরি করা সম্ভবই নয়। আমি যদি কারখানার কর্মচারীদেরকে ওয়েজেস না দিই, তাহলে ওরা কাজ করবে? আমার কাপড় জামা তৈরি হবে? হবে না। আমি যদি গাড়ি ভাড়া না করে জিনিস আনি, তাহলে কি করে আনবো? তাহলে তো কারখানাতে জিনিসই তৈরি হবে না, তাই না? গাড়ি ভাড়া যদি না করে আমি জিনিস আনি, পাওয়ার এইগুলো যদি, এই খরচাগুলো আমি না করি, তাহলে কি করে হবে? ডাইরেক্ট এক্সপেন্সেস। তো এইগুলো কিন্তু হলো কি, ট্রেডিং এ আসবে। ট্রেডিং এ আসবে কি কি জিনিস, যেগুলো কারখানার সঙ্গে রিলেটেড, যেগুলো না করলে পণ্য উৎপাদন হবে না। এইবারে আমরা এবারে নিচে নিচে আমরা এবারে করব কি করব, এবারে আমরা কি কি ইনকাম আর এক্সপেন্সেস আনবো, যে ইনকাম আর এক্সপেন্সেস গুলো কারখানার সঙ্গে সরাসরি যুক্ত নয় এরকম জিনিস। ঠিক আছে, এই যেমন ভাবো, আমি কয়েকটা এক্সপেন্সেস লিখছি। যেমন ব্যাড ডেপ্ট, এইটা হলো একটা এক্সপেন্সেস। ব্যাড ডেপ্ট মানে কি? আমার টাকা কেউ মেরে দিয়েছে। হ্যাঁ, আমার 20 টাকা কেউ মেরে দিয়েছে, আমি কারোর থেকে 20 টাকা পেতাম, আমায় সে দিচ্ছে না। ব্যাড ডেপ্ট। বোঝা গেল? এরকম জিনিস। আচ্ছা আর কি কি আসতে পারে ব্যাড ডেপ্ট ছাড়া? যেগুলো ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন মানে কি? ডেপ্রিসিয়েশন মানে তো তোমরা জানোই, আগের চ্যাপ্টারে করেছো, কোনো একটা অ্যাসেটের ভ্যালু কমে গেছে। একটা অ্যাসেটের দাম ছিল 1000 টাকা, সেটা এখন হয়ে গেছে 900 টাকা। মানে কি আমার 100 টাকা লস হলো, এই লসগুলো। তো এই লসগুলো যদি নাও হতো তাহলেও কিন্তু আমার পণ্য উৎপাদন হতো। বোঝা গেল? আচ্ছা তাহলে আর কি কি হতে পারে? আমি কোনো কাস্টমারকে ডিসকাউন্ট দিলাম, আমি কোনো কাস্টমারকে কি করলাম? ডিসকাউন্ট দিলাম, যাকে বলা হয় কি ডিসকাউন্ট অ্যালাউড। যাকে বলা হয় কি ডিসকাউন্ট অ্যালাউড। ঠিক আছে, আমি কোনো কাস্টমারকে ডিসকাউন্ট দিলাম। তাছাড়া আমি যে আহ, আমার যে একটা অফিস আছে, সেই অফিসের একটা ঘর ভাড়া নিয়ে রয়েছে, তার জন্য ভাবো রেন্ট দিতে হচ্ছে। ঠিক আছে, আমি তো এবার জায়গা নেই বলে আমি ওপরটা মুছে করছি। তো আর কি কি এরকম খরচা হতে পারে সেগুলোর আমি একটা লিস্ট বানাবো। ঠিক আছে, তার আমি একটা লিস্ট বানাবো আর কি কি এরকম খরচা হতে পারে। তো আমার যেমন একটা কারখানা আছে তেমন একটা অফিসও আছে। সেই অফিসে আমি হিসাব টিসাব রাখি। তো সেই অফিসটা কিন্তু আমাকে ঘর ভাড়া নিয়ে করতে হয়েছে, তার জন্য একটা রেন্ট আমায় পে করতে হচ্ছে। এইগুলোই আমার এক একটা খরচা। বোঝা গেল? আবার ইনকাম কি কি হতে পারে ভাবো, ইনকাম কি কি হতে পারে? ভাবো আমি কোনো জায়গা থেকে, আমি ভাবো কোনো ব্যাংকে টাকা জমা রেখেছি, সেখান থেকে ইন্টারেস্ট পাচ্ছি, এটা আমার ইনকাম হতে পারে, ব্যাংক ইন্টারেস্ট। ঠিক আছে, ব্যাংক ইন্টারেস্ট এটা আমার একটা ইনকাম হতে পারে। আচ্ছা আমি যদি ব্যাংক থেকে লোন নিই, তাহলে আমাকে এবার আবার ইন্টারেস্ট দিতে হবে। ঠিক আছে, এই খরচাগুলো কিন্তু
আমি এখানে লিখছি ইন্টারেস্ট অন ব্যাংক লোন। এই খরচাগুলো কিন্তু উৎপাদনের সঙ্গে সরাসরি যুক্ত নয়। তো সেইগুলোকে আমরা কিন্তু প্রফিট অ্যান্ড লসে রাখবো। এরকমভাবে আরো বিভিন্ন খরচা এবং ইনকাম কিন্তু হতে পারে। তো সেগুলোকে আমরা প্রফিট অ্যান্ড লসে রাখবো এবং সমস্ত ইনকাম আর এক্সপেন্সেস লেখা পর আমরা যেটা বানাবো সেটা হলো কিন্তু ব্যালেন্স শিট। সেই ব্যালেন্স শিটে কি থাকবে খুব ভালো করে দেখবে। ব্যালেন্স শিট, সেই ব্যালেন্স শিটে কি থাকবে? ব্যালেন্স শিটে থাকবে সমস্ত খরচা আর ইনকাম বাদে বাকি সমস্ত কিছু। অর্থাৎ আমার ব্যবসাতে যা যা সম্পত্তি আছে এবং যা যা লাইবিলিটিস আছে সেইগুলো। কিরম ব্যাপারটা দেখি। আমরা একটা এরকম ব্যালেন্স শিট বানাবো। কি বানাবো? ব্যালেন্স শিট। আমি এখানে লিখে রাখি ব্যালেন্স শিট। কি সেই জিনিসটা? ব্যালেন্স শিট আমি একদিকে লিখবো অ্যাসেট, মানে আমার যে সম্পত্তিগুলো সেইগুলোকে। আরেকদিকে আমি কি লিখবো? লাইবিলিটিস, অর্থাৎ আমার যে দায়গুলো। দায় মানে কি, লাইবিলিটিস মানে কি, আর অ্যাসেট মানে কি? অ্যাসেট মানে হলো এমন কিছু জিনিস যেগুলো ভবিষ্যতে আমাকে লাভের মুখ দেখাবে। ঠিক আছে? আমার ব্যাংক ব্যালেন্স আমাকে ভবিষ্যতে লাভের মুখ দেখাবে। আমার ক্যাশ ব্যালেন্স, আমার পকেটে যে টাকা রয়েছে, আমার কাছে ফার্নিচার আছে, মেশিনারি আছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে, তাই না? এইগুলো আমার কি? অ্যাসেট। এইগুলো আমি যদি পরবর্তীকালে আমাকে কি, আমি যদি বিক্রি করি টাকা পাবো, তাই না? অ্যাসেট। আর লাইবিলিটিস মানে কি? যেগুলো আমাকে ভবিষ্যতে গিয়ে ক্ষতির মুখে ফেলবে। যেমন লোন। লোন লোন হলো একটা লাইবিলিটিস, কারণ এই লোনের টাকা আমাকে শোধ করতে হবে। লাইবিলিটিস মানে কি? দায়। দায় মানে কি? আমাকে দিতে হবে, কাউকে না কাউকে আমার টাকা দিতে হবে। ক্রেডিটর্স। ক্রেডিটর্স মানে হলো এমন কিছু লোকজন যারা আমার থেকে টাকা পায়, আমাকে তাদেরকে টাকা দিয়ে দিতে হবে। পাড়ায় কিছু লোকজন আছে যাদের থেকে আমি টাকা ধার নিয়েছি, তো এই লোকগুলোকে তো আমায় টাকা ফেরত দিয়ে দিতে হবে, আমাকে তো ক্ষতির মুখে ফেলবে এরা। তাই জন্য এরা লাইবিলিটিস। উল্টো দিক থেকে ক্রেডিটর্সের উল্টো হলো ডেটর্স। ডেটর্স মানে কি? এমন কিছু লোকজন যাদেরকে আমি টাকা ধার দিয়েছি। আমি টাকা ধার দিয়েছি মানে সেই সমস্ত লোকেরা, মানে এই সমস্ত লোকগুলো আমাকে টাকা শোধ করবে, কারণ আমি তো এদেরকে টাকা ধার দিয়েছি। তাহলে এই সমস্ত লোকগুলো আমাকে কি ভবিষ্যতে লাভের মুখ দেখাবে, টাকার মুখ দেখাবে। বোঝা গেল? আরো বিভিন্ন অনেক সম্পত্তি আছে, ফার্নিচার। তুমি ফার্নিচার বিক্রি করো, টাকা পাবে, লাভের মুখ দেখাবে, তাই না? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এই ব্যাপারগুলো। এইবারে চলো একটা অঙ্ক করি, তাহলে আমাদের কাছে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে জলের মতো। একটাই প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করব, দেখবে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তোমরা ফরম্যাটটা আশা করি বুঝতে পেরেছো, যে ট্রেডিং এ কি কি লিখতে হয়, প্রফিট অ্যান্ড লসে কি কি লিখতে হয়, ব্যালেন্স শিটে কি কি লিখতে হয়। ফরম্যাটটা কিন্তু তোমরা একটু মাথায় রাখবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখো, প্রথমেই আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করব। তো আমাদেরকে ঘর কি করতে হবে? প্রথমে এরকম ভাবে একটা ঘর কেটে নিতে হবে এবং আমাদেরকে মাথায় হেডিং দিতে হবে। কি বলে আমরা হেডিং দেব? যে প্রথমে তো আমরা এখানে এরকম ভাবে লিখবো যে ডেবিট ক্রেডিট, এরকম ভাবে লিখবো। তারপরে আমরা এখানে এরকম ভাবে লিখবো ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ঠিক আছে? লস অ্যাকাউন্ট বলে আমরা এখানে এরকম ভাবে লিখবো। তো তারপরে যেভাবে করে আর কি, এখানে তোমরা জানোই কি লিখতে হয়, পার্টিকুলার্স। এগুলো তো তোমরা সবাই জানো। এখানে লিখতে হয় অ্যামাউন্ট। আমি অ্যামাউন্টকে না এরকম টাকার চিহ্ন দিয়ে চিহ্নিত করছি, তোমরা কিন্তু বানান করে অ্যামাউন্ট লিখবে। ঠিক আছে? তারপরে আবার দেখো আমি এখানে কি লিখছি, পার্টিকুলার্স। আবার দেখো এদিকে আমি লিখছি অ্যামাউন্ট, অ্যামাউন্ট। ঠিক আছে? তাহলে দেখো প্রথমেই আমরা কি করব, করব কিন্তু ট্রেডিং। আশা করি বুঝতে পারলে।
তাহলে দেখো ট্রেডিং তো আমরা করব, তাহলে ট্রেডিং এ আমরা কি কি আনি কারখানার সঙ্গে সরাসরি যুক্ত এরকম খরচা আর ইনকাম গুলোকে। তাহলে প্রথম খরচা আমি কি বলেছিলাম তোমাদেরকে যখন কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম, প্রথমেই কিন্তু আমি মালপত্র কিনবো না, আগের বছরের মালপত্র যেগুলো বেঁচে গেছে সেইগুলোকে আগে আমি এই বছরে খরচা করব, অর্থাৎ যাকে আমরা বলি কিন্তু ওপেনিং স্টক। ঠিক আছে, তো দেখো আমি এখানে লিখবো কি ওপেনিং স্টক। দেখো তো ওপেনিং স্টক কত রয়েছে। দেখো ওপেনিং স্টক তোমরা যদি ভালো করে বইয়ের মধ্যে দেখো, দেখো ওপেনিং স্টক দেখবে প্রথমেই কিন্তু দেওয়া রয়েছে 9,300। তাছাড়া আর কি কি খরচা আছে আমরা একটু দেখে ফেলি তো, যেগুলো ট্রেডিং এ আসবে। দেখো তোমরা ওপেনিং স্টকে দাগ দেবে পারচেস করা হয়েছে 15,010 টাকার মালপত্র, এটাও আমার একটা খরচা। তারপরে দেখবে আর কি কি খরচা আছে দেখি, আর কিন্তু বিশেষ কোনো খরচা কিন্তু নেই যেটা কারখানার সঙ্গে বা উৎপাদনের সঙ্গে সরাসরি যুক্ত। এবারে তাহলে আমি এই দুটোকে আমি আগে লিখে ফেলি, এই দুটো জিনিসকে। তাহলে ওপেনিং স্টকে আমি কত লিখবো, লিখবো কিন্তু 9,300, এই এত টাকার জিনিসপত্র কেনা হয়েছে। কেনা হয়েছে বলছি, আগের বছর ছিল যেটাকে আমরা কাজে লাগিয়েছি। এবারে আমি কি করব, পারচেস। তো আমাকে এবারে কিনতে হবে কত টাকার জিনিসপত্র, কিনেছি কত টাকার জিনিসপত্র খুব ভালো করে দেখবে। পারচেস করা হয়েছে কিন্তু 15,010 টাকা, 15,010 টাকার জিনিসপত্র কিন্তু কেনা হয়েছে, বোঝা গেল। তো কেনবার পরে আমি কিন্তু কিছু রিটার্ন করিনি, যে আমার পছন্দ হয়নি আমি রিটার্ন করে দিই, এরকম কিছু করিনি, করলে বলেই দিত। আচ্ছা, তারপরে দেখবে আর কি রয়েছে, দেখবে তোমরা অ্যাডজাস্টমেন্টে দাগ দেবে যেগুলো ইনকাম, আমার ইনকাম সেটা সেটা হলো ক্লোজিং স্টক, দেখতে পেয়েছো ক্লোজিং স্টক। তো আমি একটু ঘরটাকে বড় করি, এটাকে একটু মুছে বড় করে দিচ্ছি, হ্যাঁ। তাহলে দেখো যে ইনকাম গুলো রয়েছে সেই ইনকামের মধ্যে প্রথমেই যেটা রয়েছে ক্লোজিং স্টক আমরা লিখি। তাহলে দেখো আমি প্রথমেই লিখবো কি ক্লোজিং স্টক বলে, এখানে লিখবো বাই ক্লোজিং স্টক। ঠিক আছে, যেটা এবছর বেঁচে গেল, যতটুকুনি মেটেরিয়াল এবছর বেঁচে গেল সেটাকে আমি পরে বিক্রিও করে দিতে পারি, পরের বছরেও কাজে লাগাতে পারি। তো যাই হোক, এটা হলো আমার একটা ইনকাম, তোমরা দাগ দিয়েছো তো ক্লোজিং স্টকে 7,585, এটাও যেমন একটা ইনকাম, আবার সেল করা, সেল থেকেও আমাদের ইনকাম হয়, সেলেও তোমরা দাগ দেবে 20,440 টাকার সেল করেছি। তাহলে দেখো তোমরা দুটো ইনকামে দাগ দিয়ে ফেলেছো। ঠিক আছে, তাহলে দেখো আমরা আবার সেল করেছি, সেখান থেকেও আমাদের কিছু ইনকাম তো আছেই। সেলস বলে আমি লিখবো 20,440 টাকা আমার ইনকাম হয়েছে সেল থেকে, সেল থেকে আমার ইনকাম হয়েছে। তাহলে এই হলো আমার খরচা, এই হলো আমার ইনকাম। এবারে আমি দেখব যে আমার প্রফিটটা কত হলো। ঠিক আছে, সেটা আমাদেরকে একটু দেখতে হবে। তাহলে সেটা দেখার জন্য আমাদেরকে কি করতে হয়, আগে ইনকামগুলো যোগ করি, করে দেখি আমার কত হচ্ছে। তাহলে দেখো আমি ইনকামগুলোকে আগে কি করব, যোগ করব। ঠিক আছে, ইনকামগুলোকে যোগ করি। তো দেখো আমি যদি এই যে এই ইনকামগুলোকে আমি যদি যোগ করি তাহলে কত পাবো, পাবো কিন্তু 28,025 টাকা। পাবো কত, 28,025। ঠিক আছে, 28,025 বোঝা গেল। আবার এখানেও আমি তাহলে সেটাকে লিখবো 28,025। ঠিক আছে, এই হলো আমার ইনকাম। এবার এই ইনকাম থেকে আমি কি করব, এই খরচাগুলোকে বিয়োগ করব। তাহলে এই খরচাগুলোকে আমি যদি বিয়োগ করি পাবো কত, 3,715 টাকা। কত পাচ্ছি, 3,715 টাকা। ঠিক আছে, তাহলে আমার কি হলো, লাভ হলো। এই দিকে ইনকাম গুলো রয়েছে, এই দিকের অ্যামাউন্ট গুলোকে তুমি যোগ করো, বেশি পাবে। তার মানে ইনকামের দিকের অ্যামাউন্ট বেশি আর খরচার দিকের অ্যামাউন্ট কম। ইনকামের দিকের অ্যামাউন্ট বেশি আর খরচার দিকের অ্যামাউন্ট কম, মানে কি আমার লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে, হয়েছে কিন্তু 3,715 টাকা, এটা কিন্তু আমার লাভ হয়েছে, যেটাকে আমি কি বলে লিখবো, টু গ্রস প্রফিট। ঠিক আছে, গ্রস প্রফিট। তাহলে এখানে যেহেতু কোনো ওয়েজেস নেই তাই জন্য আর আমি লিখলাম না, বা ক্যারিয়েজ ইনওয়ার্ড এগুলো যেহেতু নেই তাই জন্য আমি কি লিখলাম না। বোঝা গেল, থাকলে নিশ্চয়ই লিখতাম। তাহলে এই হলো আমার কারখানার সঙ্গে উৎপাদিত সম্পর্কযুক্ত খরচা আর ইনকামগুলোকে লিখলাম, লিখে করলাম। এইবারে কারখানার সঙ্গে যুক্ত নয় এমন খরচাগুলোকে আনবো, যেটাকে আমরা বলি কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। চলো এবারে দেখি আর কি কি খরচা রয়েছে। তোমরা দাগ দাও, আমি এক ধার দিয়ে দেখো দাগ দিয়ে দিচ্ছি, হ্যাঁ তোমরা দাগ দাও। যেমন ট্রেড এক্সপেন্সেস, এক্সপেন্সেস মানেই খরচা, ট্রেড এক্সপেন্সেস মানে ব্যবসার খরচ।
এটা হলো একটা তোমার কি খরচা। আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট এটা একটা খরচা, দেখো দাগ দিচ্ছ তোমরা। ইন্স্যুরেন্স এটা একটা খরচা। এবার ইন্স্যুরেন্স সম্পর্কে তোমরা একটু নিচে দেখবে, অ্যাডজাস্টমেন্টে দেখবে দেওয়া রয়েছে প্রিপেড ইন্স্যুরেন্স 250 টাকা। পরে যখন আমি করবো এটা সম্পর্কে ডিটেলসে বলবো, শুধু দাগটা দিয়ে রেখে দাও। ট্রাভেলিং এক্সপেন্সেস এগুলো খরচা। তাহলে খরচাগুলো তো তোমরা দেখলেই আমি দাগ দিয়ে দিয়েছি। তাহলে যে যে খরচাগুলো আমি দাগ দিয়েছি সেই খরচাগুলোকে চলো আমি এক ধার দিয়ে লিখে ফেলি তো খরচার দিকে। যেমন প্রথম খরচাটা আমি তোমাদেরকে কি বললাম, বললাম কিন্তু ট্রেড এক্সপেন্সেস। চলো লিখে ফেলি ট্রেড এক্সপেন্সেসকে আমি শর্টে ইএক্সপি বলে লিখছি, ঠিক আছে। দেখো ট্রেড এক্সপেন্সেস কত, 1370 টাকা। ভালো কথা। তারপরে দেখবে কি বলে দিয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট, আমি এখানে লিখছি টু অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট কত বলে দিয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট দেখবে বলে দিয়েছে 550 টাকা। ভালো কথা, খরচা সব ডেবিট দিকে লিখবো। তারপরে দেখবে বলে দিয়েছে ইন্স্যুরেন্স, ওটা একটু পরে করছি। ট্রাভেলিং এক্সপেন্সেসটা আগে আমি লিখে নিই, হ্যাঁ, টু ট্রাভেলিং এক্সপেন্সেসকে আমি শর্টে কি লিখবো, ইএক্সপি বলে, ঠিক আছে। আচ্ছা, ট্রাভেলিং এক্সপেন্সেস কি বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু 200 টাকা। আমি এখানে লিখবো 200 টাকা। এবার আমি ইন্স্যুরেন্স টাকে বাদ দিয়েছি, এটাও একটা খরচা, আমাকে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম পে করতে হচ্ছে। কত টাকা করে পে করতে হচ্ছে, হচ্ছে কিন্তু 650 টাকা। এবারে অ্যাডজাস্টমেন্টে দেখবে কি দেওয়া রয়েছে, প্রিপেড ইন্স্যুরেন্স 250 টাকা। তাহলে প্রিপেড মানে কি, প্রিপেড মানে হলো আমি আগে থেকে পে করে দিয়েছি, খরচার আগেই আমি টাকা পে করে দিচ্ছি, এটাকে বলা হয় প্রিপেড। আমরা ফোনে যে রিচার্জ করি সেটাকে আমরা বলি কিন্তু প্রিপেড, কারণ আমি আগে রিচার্জ করব, টাকা দেব কোম্পানিকে, তারপরে আমি কিন্তু টক টাইম পাবো, তারপরে কিন্তু আমি ডাটা পাবো, তার আগে কিন্তু পাবো না। আগেকার দিনে যেমন ছিল, আগে তুমি ফোনে কথা বলো, তারপরে তুমি বিল ভরো, এইটাকে বলা হয় পোস্ট পেড, ঠিক আছে। আর আগে থেকে আমরা টাকা দিয়ে দিলে তাকে আমরা কি বলি, প্রিপেড, ঠিক আছে। এবারে তোমরা এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, প্রিপেড সর্বদা লেস হয়, ঠিক আছে। প্রিপেড আগে আমি এখানে লিখবো কি, ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স কত, 650, সেখান থেকে আমি লেস করব প্রিপেড। তাহলে প্রিপেড হলে আমরা কি করব, লেস করব আউটস্ট্যান্ডিং, মানে বাকি করলে আমার খরচার পরিমাণ বেড়ে যায়, তখন আমি সেটাকে অ্যাড করব, ঠিক আছে। তাহলে প্রিপেড কত রয়েছে দেখবে, 250 টাকা। তাহলে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, এখানে হচ্ছে আমার অ্যাকচুয়াল খরচা হলো 400 টাকা। দেখো 250 টাকাটা কিন্তু অ্যাকচুয়ালি এই বছরের খরচা নয়, ঠিক আছে। 250 টাকা কি প্রিপেড, মানে আমি আগে থেকে পে করলাম। আগে থেকে পে করলাম মানে কি, পরের বছরের টাকা আমি এখন দিয়ে দিলাম। তার মানে 250 টাকা তো এবছরের নয়, পরের বছরের। এই 250 টাকাটা কি এবছরের, এবছরের নয়, পরের বছরের টাকা এখন দিয়ে দিয়েছি। তাহলে এবছরের টাকাটুকুনি কত, এবছরের টাকাটুকুনি হলো কিন্তু 400 টাকা। এইটাই হলো কিন্তু ব্যাপার, বুঝতে পারলে। চলো নেক্সট দেখি কি বলে দিয়েছে, খুব ভালো করে এবারে দেখো। নেক্সট, আচ্ছা এই হলো আমাদের কিন্তু এক্সপেন্সেস গুলো মোটের উপর লেখা হয়ে গেছে। তাছাড়া আরেকটা এক্সপেন্সেস আছে, তোমরা কিন্তু দাগ মারবে, ডেপ্রিসিয়েশন অন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 5%, মেশিনারি 10%, ঠিক আছে। তাহলে দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং হলো কিন্তু আমার সম্পত্তি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং হলো সম্পত্তি, মেশিনারি সম্পত্তি। সম্পত্তিকে কিন্তু এখানে লিখবো না, সম্পত্তিকে কোথায় লিখবো বলেছি, ব্যালেন্স শিট বানাবো, তার অ্যাসেটের দিকে লিখবো। এখানে আমরা কি লিখবো, সম্পত্তির যতটুকুনি ভ্যালু কমে যাচ্ছে, অর্থাৎ ডেপ্রিসিয়েশনকে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ওপর ডেপ্রিসিয়েশন 5% বলেছে, তাই না। আর মেশিনারির ওপর 10%। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ভ্যালু কত দেখো, দাগ দাও, 15,400, তাই না। মেশিনারির ভ্যালু কত, দাগ দেবে, 12,670। তাহলে এগুলোর ওপর আমরা ডেপ্রিসিয়েশন করব। তাহলে দেখো আমি এরকম ভাবে লিখে রাখছি, হ্যাঁ, টু কি বলে লিখছে, ডেপ্রিসিয়েশন, টু ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন বলে লিখলাম। প্রথমে আমি কার ওপর ডেপ্রিসিয়েশন করব, প্রথমে আমি যার ওপর করব, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, তাহলে আমি ল্যান্ড বলে এখানে লিখে রাখছি। আচ্ছা, তারপরে আমি কার ওপর করব, বলে দিয়েছে দেখো, মেশিনারির ওপর। তাহলে আমি এখানে দেখো লিখে রাখছি কি, মেশিনারি, ঠিক আছে। তাহলে চলো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ওপর, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ভ্যালুটা কত তোমরা একবার দেখো তো। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ভ্যালু খুব ভালো করে দেখবে, আমি তোমাদের কিন্তু দাগ দিয়েছিলাম,
15,400, তার উপর আমি 5% করবো। ঠিক আছে, দেখো 15,400, ঠিক আছে, 15,400, তার উপর আমি করব কত, 5%। ঠিক আছে, করে দেখবো কত হচ্ছে। 15,400-র ওপর আমি যদি 5% করি তাহলে হবে কত, 770। ঠিক আছে, কত হবে, 770। তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর উপর ডেপ্রিসিয়েশন কত, 770। আর মেশিনারির ওপর ডেপ্রিসিয়েশন কত, মেশিনারির ওপর ডেপ্রিসিয়েশন হলো কিন্তু দেখবে মেশিনারির ভ্যালু কত, 12,670। তার উপর 10% করবো, 12,670, তার উপর তুমি 10% করবে, করলে কত পাবে, এই টাকাটা পাবে, তাই না, 1267। তাহলে টোটাল আমার ডেপ্রিসিয়েশন কত হলো, টোটাল ডেপ্রিসিয়েশন হবে, দেখো এখানে হবে 7, 6 এর সাথে 13, 3 আবার হাতে রয়েছে কত, 1, 7 আর 2 9 আর 1 10 শূন্য, আবার হাতে রয়েছে 1, 1 আর 1 2, অর্থাৎ হবে কত, 2,037 টাকা হলো টোটাল ডেপ্রিসিয়েশন। বোঝা গেল? আচ্ছা, এবারে দেখি কি কি ইনকাম আছে আমার। ইনকাম গুলো দাগ দেবে, ব্যাংক ইন্টারেস্ট ক্রেডিট বলে লেখা আছে, মানে ব্যাংক ইন্টারেস্ট ক্রেডিটের দিকে বসাও, মানে আমি ব্যাংক ইন্টারেস্ট পেয়েছি আর কি। আচ্ছা, আমি ব্যাংক ইন্টারেস্ট পেয়েছি, তাহলে আমি এখানে কি লিখবো, বাই ব্যাংক ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট। ঠিক আছে, ব্যাংক ইন্টারেস্ট, কত টাকা ব্যাংক ইন্টারেস্ট পেয়েছি আমি, দেখো ব্যাংক ইন্টারেস্ট কিন্তু আমি পেয়েছি 200 টাকা। ঠিক আছে, কত, 200 টাকা। এই হলো আমার একটা ইনকাম, আর কিন্তু সেরকম কোনো ইনকাম হয়নি। আর আগে ইনকাম হয়েছিল কত টাকা, এই যে 3,715 টাকা, যেটাকে আমি এখানে লিখবো বাই গ্রস প্রফিট বলে, গ্রস প্রফিট কত হয়েছিল, 3,715 টাকা। বোঝা গেল? তাহলে আর তো বিশেষ কিছু আমার মানে খরচাও নেই আর ইনকামও কিছু নেই। তাহলে চলো এবার আমরা জাস্ট যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করবার সময় তোমরা দেখবে কোন দিকের অ্যামাউন্ট বেশি, বলো কোন দিকের অ্যামাউন্ট বেশি। দেখেই বোঝা যাচ্ছে এই দিকের অ্যামাউন্টগুলো বেশি, অর্থাৎ খরচার পরিমাণ বেশি, খরচার পরিমাণ কিন্তু বেশি হয়ে গেছে। তাহলে টোটাল আমি কত দেখবো, যে টোটাল কত টাকা খরচা হচ্ছে, 4,557 টাকা। 4,557 টাকা আমার টোটাল খরচা হয়েছে। যে অ্যামাউন্টটা বেশি সেটাকে আমি কিন্তু দুদিকেই লিখবো। ঠিক আছে, এই টাকাটা আমার খরচা হয়েছে, সেখান থেকে আমি ইনকামের টাকাগুলোকে বিয়োগ করব। ঠিক আছে, ইনকামের টাকাগুলোকে বিয়োগ করব, করলে হবে কত, 642। 642 টাকা কিন্তু আমার কি হচ্ছে, ক্ষতি হচ্ছে, যেটাকে আমি লিখবো বাই নেট লস বলে। কি করে বুঝলাম আমি ক্ষতি হচ্ছে, দেখো তুমি এই খরচার দিকের অ্যামাউন্ট গুলোকে যোগ করো, দেখবে বেশি অ্যামাউন্ট হচ্ছে। টাকার অ্যামাউন্ট কোন দিকে বেশি হচ্ছে, খরচার দিকে। তাহলে খরচা যদি কারোর বেশি হয় আর ইনকাম যদি কারোর কম হয়, তাহলে সেটা কি ক্ষতি হলো না? তাহলে এই দিকের অ্যামাউন্ট বেশি হলে কি ক্ষতি, আর এই দিকের অ্যামাউন্ট বেশি হলে সেটা হলো কিন্তু প্রফিট। বোঝা গেল? তাহলে নেট লস আমার কত বেরোলো, 642 টাকা। আশা করি বুঝতে পারলে। এইবারে আমাদেরকে কি করতে হবে, একটা ব্যালেন্স শিট বানাতে হবে। তো ব্যালেন্স শিট বানানোর জন্য আমি কি করবো, এই পুরোটাকে না মুছে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো আমি এটাকে মুছে দিই। তো দেখো আমরা ব্যালেন্স শিট বানাবো, এবং ব্যালেন্স শিট যখন বানাবো তখন আমরা ঘর কিভাবে কাটবো খুব ভালো করে কিন্তু দেখবে। আমরা দেখো ঘর না এইভাবে কাটবো। দেখো এইখানে আমরা লিখবো কি, ব্যালেন্স শিট বলে, ব্যালেন্স শিট। এইদিকে আমরা কি লিখবো, অ্যাসেট, মানে সম্পত্তিগুলোকে লিখবো। এইদিকে আমরা কি লিখবো, লাইবিলিটিস, অর্থাৎ দায়গুলোকে লিখবো। ঠিক আছে, লাইবিলিটিস গুলোকে লিখবো, এখানে আমরা অ্যামাউন্ট লিখবো। এখানে কিন্তু কোনো রকম ডেবিট ক্রেডিট হবে না, কোনো ডেবিট ক্রেডিট কিন্তু তোমরা দেবে না। আচ্ছা, অঙ্কের মধ্যে কি কি অ্যাসেট আছে চলো আমরা একটু দেখে নিই তো। দেখবে আমি দাগ দেবো, তোমরাও কিন্তু আমার সাথে সাথে বইয়ে দাগ দেবে অ্যাসেট কোনগুলো। কোনগুলো হলো অ্যাসেট, দেখো মেশিনারি, ফার্নিচার, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ঠিক আছে, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, তারপরে দেখবে এইগুলোই হলো জাস্ট আমাদের অ্যাসেট। ঠিক আছে, তাছাড়া আরেকটা অ্যাসেট হলো কিন্তু ক্লোজিং স্টক, অর্থাৎ যে পরিমাণ মালপত্র এবারে বেঁচে গেছে, এটা কিন্তু আমার একটা সম্পত্তি, তাই না? আমার ক্লোজিং স্টক অর্থাৎ 7,585 টাকার মালপত্র আমার বেঁচে গেছে।
কিছু মাল আমার বেঁচে গেছে, সেটাকে আমি চাইলে বিক্রিও করতে পারি, পরের বছরেও কাজে লাগাতে পারি, তাহলে এটা আমার একটা সম্পত্তি। তাহলে আমি যে কটা সম্পত্তিতে দাগ দিলাম সেই কটা সম্পত্তিকে আমি কিন্তু পরপর লিখে ফেলবো। তাহলে আমার প্রথম সম্পত্তি কি? মেশিনারি। তাহলে চলো আমি এখানে কি লিখবো? মেশিনারি বলে। মেশিনারি। কত টাকার মেশিনারি আছে আমার কাছে? দেখো আমার কাছে আছে কিন্তু 12,670 টাকার মেশিনারি ছিল, কিন্তু ডেপ্রিসিয়েশন হয়েছে, আমি 1 বছর ধরে ব্যবহার করেছি, তার ফলে ওই মেশিনারির দাম এতটা কমে গেছে, তাই না? মেশিনারির দাম আমার ওই অতটা কমে গেছে। তাহলে দেখো আমার মেশিনারির দাম ছিল 12,670। এবারে আমার মেশিনারির দাম কমে গেছে এই 1 বছর ধরে ব্যবহার করেছি না, তার ফলে এতটা কমে গেছে। এটাকে আমি বলবো ডেপ্রিসিয়েশনের কারণে কমে গেছে। শর্টে আমি ডেপ্রিসিয়েশনকে ডিইপি বলে লিখছি, তোমরা কিন্তু পুরো লিখবে, হ্যাঁ? শর্টে আমি ডিইপি বলে লিখছি। তাহলে দেখো বিয়োগ করলে আমরা কত পাবো? আগে দাম ছিল এত, এখন এই এতটা টাকা কমে গেল, তাহলে কত পাবো? পাবো কিন্তু 11,403, 11,403 টাকা। তাহলে মেশিনারির দাম এখন কত এসে দাঁড়িয়েছে? 11,403। আচ্ছা, আর কি কি আমার সম্পত্তি রয়েছে? ফার্নিচার, দেখি ফার্নিচার লিখি। ফার্নিচারের ওপর কিন্তু কোনো ডেপ্রিসিয়েশন হয়নি, তাহলে ফার্নিচারের দাম যেমন আছে আমি তেমন লিখবো। যেমন আছে আমি তেমন লিখবো, ঠিক আছে। আচ্ছা, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ঠিক আছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, অ্যান্ড বিল্ডিং আর লেখার জায়গা নেই বলে আমি আর লিখছি না, ঠিক আছে। আচ্ছা, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর দাম কত? 15,400, 15,400, কিন্তু ডেপ্রিসিয়েশন হয়েছে না, তাই না? এই দেখো ডেপ্রিসিয়েশন হয়েছে, 770 টাকার ডেপ্রিসিয়েশন হয়েছে, মানে 1 বছর ধরে ব্যবহার করেছি না, তার জন্য 770 টাকা দাম কমে গেছে। লেস ডেপ্রিসিয়েশনকে আমি শর্টে কি বলে লিখবো? ডিইপি বলে। এবার আমি এখান থেকে বিয়োগ করব, করলে কত হবে? করলে কিন্তু হবে 14,630, হচ্ছে কত? 14,630। আর কি কি সম্পত্তি আছে দেখি তো। আর আমার সম্পত্তি আছে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক। তাহলে আমি লিখবো ক্যাশ ইন হ্যান্ড, হাতে আমার টাকা রয়েছে, এটা আমার একটা সম্পত্তি। কত রয়েছে? 160। আচ্ছা, ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ অ্যাট ব্যাংক, ব্যাংকে আমার কত টাকা রয়েছে দেখি তো। ব্যাংকে আমার রয়েছে কিন্তু 5,870 টাকা রয়েছে, তাই না? আর কি আমার কোনো সম্পত্তি আছে? হ্যাঁ, আরেকটা আছে, সেটা হলো কিন্তু ক্লোজিং স্টক। এটা হলো কিন্তু আমার একটা সম্পত্তি, ঠিক আছে। ক্লোজিং স্টক কত? 5,000, এই 7,585। আর কি কোনো সম্পত্তি আছে? আর একটা আছে, সেটা হলো কিন্তু প্রিপেড এক্সপেন্সেস। কেন? কারণ দেখো প্রিপেড এক্সপেন্সেস মানে কি? আমি আগে থেকে টাকা দিয়ে দিয়েছি, এটা হলো আমার একটা সম্পত্তি। এটা আমি তোমাদেরকে একটা কথা বলেছি, অ্যাসেট মানে কি? যেটা আমাকে ভবিষ্যতে লাভের মুখ দেখাবে, আর লাইবিলিটিস মানে কি? যেটা আমাকে ভবিষ্যতে ক্ষতির মুখ দেখাবে। প্রিপেড এক্সপেন্সেস মানে কি? আমার একটা খরচা এখনো হয়নি, অথচ আমি পে করে দিয়েছি। তাহলে এই যে খরচাটা আমার হয়নি, আমি আগে থেকেই পে করে দিলাম, তাহলে ভবিষ্যতে গিয়ে সেই খরচাটা আমায় আর করতে হবে না, কারণ আমি তো এখনই পে করে দিয়েছি। তাহলে এই এক্সপেন্সেসটা আমাকে ভবিষ্যতে করতে হবে না, মানে আমাকে ভবিষ্যতে কি একটু লাভের মুখ দেখালো, তাই না? তাহলে প্রিপেড এক্সপেন্সেস, প্রিপেড এক্সপেন্সেস, প্রিপেড ইন্স্যুরেন্স আছে যদি এখানে, প্রিপেড ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স প্রিমিয়ামের ওই যে 250 টাকাটা আমি আগে থেকে দিয়ে দিয়েছি, তাহলে আমি ভবিষ্যতে তো দিতে হবে না, ভবিষ্যতে আমাকে লাভের মুখ দেখাবে, তাই না? তাহলে এই কারণে এটা হলো একটা অ্যাসেট। আর যদি আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস হতো, মানে যে এক্সপেন্সেসটা আমি দিচ্ছি না, বাকির পর বাকি করছি, তাহলে এই ধরনের এক্সপেন্সেস আমি যদি বাকির পর বাকি করি, কাউকে 2,000 টাকা আমি দিইনি, বললাম পরের মাসে দেবো, আবার পরের মাসে 2,000 টাকা হয়েছে, দিচ্ছি না, 4,000 টাকা হলো, আবার আমি বাড়ি ভাড়া পাবো, বাড়ি ভাড়া এটা 2,000 টাকা দিচ্ছি না, দিচ্ছি না, দিচ্ছি না, এরকম করে করে একটা বড় টাকার পাহাড় আমাকে একদিন না একদিন দিতে হবে, ভবিষ্যতে ক্ষতির মুখ দেখাবে। তো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস তাই জন্য লাইবিলিটিসে বসে, ভবিষ্যতে ক্ষতির মুখ দেখাবে সেই জন্য। তাহলে আশা করি এতটা বুঝতে পারলে। এবারে আমরা আসবো লাইবিলিটিসে। প্রথম লাইবিলিটিস যেটা হয় সেটা হলো কিন্তু ক্যাপিটাল। ক্যাপিটাল মানে কি? বাড়ি থেকে আমরা যে টাকাটা আনি ব্যবসা করবার জন্য, সেটাকে আমরা কি বলি? ক্যাপিটাল। তো বাড়ি থেকে এনেছি। লাইবিলিটিস মানে কি? দায়, দিয়ে দিতে হবে, কাউকে না কাউকে দিয়ে দিতে হবে, আমার টাকা নয়, কাউকে না কাউকে দিয়ে দিতে হবে। ক্যাপিটাল, বাড়িতে যার থেকে আমি টাকাটা এনেছি তাকে দিয়ে দিতে হবে, তাহলে তাই জন্য আমি এই দিকে লিখবো লাইবিলিটিসকে। লাইবিলিটিস এর ভ্যালু কত রয়েছে? 24,500, লিখবো 24,500।
ঠিক আছে? সেখান থেকে আমরা যদি প্রফিট হয়, নেট প্রফিট হয় তাহলে অ্যাড করব। যদি নেট লস হয় তাহলে লেস করব। আমাদের কিন্তু লস হয়েছে। তাহলে আমরা কি করব? লেস করব। দিয়ে লিখব কি? নেট লস। ঠিক আছে? তো আমাদের দেখবে লস কত টাকা হয়েছে? 642 টাকা লস হয়েছে। ঠিক আছে? তো তুমি বিয়োগ করবে, করলে কত পাবে? 23,858। 23,858। তাহলে এই হলো আমার একটা লাইবিলিটিস। আচ্ছা, আর কি লাইবিলিটিস আছে দেখি। দেখো অঙ্কের মধ্যে তোমরা দাগ দাও। দেখো আর দুটো মতো লাইবিলিটিস আছে। সেটা হলো লোন দাগ দেবে, আর ক্রেডিটরসে তোমরা দাগ দেবে। লোন শোধ করতে হবে ভবিষ্যতে, কাউকে না কাউকে লোনের টাকা আমায় দিয়ে দিতে হবে। এটা হলো আমার একটা লাইবিলিটিস। ঠিক আছে? আচ্ছা, ক্রেডিটরস মানে কি? ক্রেডিটরস মানে কি? পাড়ায় এমন কিছু লোকজন যারা আমার থেকে টাকা পায়, যাদেরকে আমি টাকা দিয়ে দেব, আমার হাত থেকে টাকা চলে যাবে এদের কারণে। ঠিক আছে? তাহলে এই টাকার অ্যামাউন্ট গুলো দেখি কত কত রয়েছে। লোন দেখো রয়েছে কত? 5,000। আর ক্রেডিটর্স এর ভ্যালু কত রয়েছে? 12,370। 12,370। বোঝা গেল? এবারে তুমি কি করবে? এই সবকটাকে যোগ করবে। তুমি এই সাইডের সবকটাকে যোগ করো। যোগ করলে কত পাবো? পাবো কিন্তু আমরা 41,228। কত পাবো? 41,228। আবার তুমি এই সাইডের সবকটাকে যোগ করো, ওই একই পাবো, 41,228। যদি এই দুটো অ্যামাউন্ট একই হয় তাহলে অঙ্ক ঠিক, যদি আলাদা হতো তাহলে অঙ্ক ভুল। আশা করি বুঝতে পারলে। তাহলে এই অঙ্কটা শেষ হয়ে গেল।